আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন সমাধান পর্ব। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এটিইও পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার দরকার নাই। বর্তমান যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে সকল শর্ত একেবারেই সহজীকরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক যার বয়স ৪৫ বছরের নিচে তারাই আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থিতার জন্য যে ন্যূনতম ২ বছর চাকরিকাল হওয়ার শর্ত ছিল সেটাকেও তুলে দেওয়া হয়েছে। সো আশা রাখি আপনাদের আর কোনো আক্ষেপ নেই, সবাই ভরপুর পড়াশোনা শুরু করে দিয়েছেন। তো আমি আপনাদের এই স্বপ্নের সাথে একজন সাথী হিসাবে আছি। আপনাদের স্বপ্ন পূরণের পথে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে সেবা দেওয়ার জন্য। আর ইতিমধ্যে আমরা জেনে গেছেন যে এটিও ইংলিশ প্রিলি এবং রিটেন কম্বাইন্ড ব্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ প্রায় ২০ জনের মধ্যে ভর্তিও হয়ে গেছে। আমরা হয়তো খুব শীঘ্রই একেবারে লেকচার 1 থেকে ক্লাস শুরু করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ২০১৫ সালের এই প্রশ্নটি। কোয়েশ্চেন নাম্বার 1, ১ নম্বর প্রশ্নটি কি আছে দেখুন তো। আই হোপ সবাই পারবেন, কোনো সমস্যা নেই। দি রাইট ফর্ম অফ দি ভার্বস in the following sentence will be, would you mind sing a song? অর্থাৎ এটি ভার্বের সঠিক ব্যবহারের উপর একটি প্রশ্ন। এই ক্ষেত্রে ভার্বের কোন রূপটি বসবে? আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর করতে গেলে আপনাদের কোনোভাবে বেগ পেতে হবে না, বেগ পাওয়ার কিছু আসলে নাই। মাইন্ড, এই মাইন্ডের পরে যখন কোনো ভার্ব আসে তখন সেই ভার্বটি কোন রূপে ব্যবহৃত হয়, এটা আমার মনে হয় যে কম বেশি সবারই জানা আছে, এটা না জানার কিছু নাই। মাইন্ডের পরে যখন আরেকটি ভার্ব আসে সেই ভার্বটি মূলত আইএনজি রূপে বসে। তাহলে আমরা দেখব যে আমাদের ক্যান্ডিডেটরা উত্তর করেছে কিনা। অলরেডি উত্তর করে দিয়েছে যে অপশন ডি ডি ডি। আয়েশা সিদ্দিকা সীমা, আসাদুজ্জামান, সরোজ রয়, এরপর হচ্ছে আসমা। থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করেছেন, প্রত্যেকে সহকর্মীকে মেনশন করবেন। সো এক্ষেত্রে ভার্বের যে আইএনজি রূপটা রয়েছে সিঙ্গিং, মাথায় রাখবেন উড ইউ মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব আসলে সেটি 99% কি হয়ে যাবে, সেটি হয়ে যাবে ভার্বের আইএনজি রূপ। সো এই ক্ষেত্রে এর ব্যতিক্রম নাই বললেই চলে, ব্যতিক্রম আমরা পাচ্ছি না। এই নিয়মটা আপনারা মনে রাখবেন, এটা ভার্বের সঠিক ব্যবহার, ভার্বের সঠিক রূপ, এই অংশ থেকে প্রশ্নটি এসেছে। এরপরে দেখেন কোয়েশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্নটি কি আছে খেয়াল করবেন। 2 নম্বর প্রশ্নটি যেটি বলা হয়েছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং from the 4 alternatives of the following idiom for good. For good বলতে আমরা কি বুঝি? For good মানেটা কি? For good এটার মানে কি বলবেন? For good আমার মনে হয় যে সমস্যা নেই। ফর গুড মানে হচ্ছে ভালোর জন্য, না ফর গুড মানে হচ্ছে চিরতরে, এটা পারার কথা। ফর গুড মানে চিরতরে, সেক্ষেত্রে কোনটি সঠিক হবে? উত্তর চাচ্ছি, উত্তর আসতেছে, সবাই বলছে অপশন বি। সরোজ, আসাদুজ্জামান, আসমা, আয়েশা সিদ্দিকা, চিন্ময়ী, চৈতি, পারভিন আক্তার, সবাই বলতেছে অপশন বি বি বি, তাই না? এতগুলো মানুষ যেহেতু বি বলতেছে, আমার কি অন্য কিছু বলার সুযোগ আছে? সুযোগ নাই। পার্মানেন্টলি, অর্থাৎ ফর গুড এর মানে ভালোর জন্য না, এটা ইডিয়ম। ইডিয়ম মানেই এর আক্ষরিক অর্থটি ঠিক থাকবে না, যেটি পাবো সেটি হচ্ছে আমরা একটা রূপক অর্থ পাবো। ফর গুড এটা ভালোর জন্য নয়, এর মানে হচ্ছে পার্মানেন্টলি, অর্থাৎ চিরতরে। যদি আমরা এরকম বলি সে চিরতরে গ্রাম ছাড়লো, হি লেফট দ্য ভিলেজ ফর গুড, সে চিরতরে গ্রামটি ছেড়েছে। কেমন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। এই প্রশ্নটা বিগত পরীক্ষাতেও এসেছে। বিগত পরীক্ষা বলতে 2016 সালে যে পরীক্ষাটি হয়েছে সেখানেও এসেছে। আমি বুঝতে পারতেছি না কেন এই প্রশ্নের প্রতি ক্রেজ। আপনারা একটু বলুন দেখি কি হতে পারে।
এই প্রশ্নটির উত্তর আমার মনে হয় যে সবাই পারবে। অপশন ডি, সুনামি লিখতে গেলেই সেখানে একটা টি লাগে। টি লাগে, কি লাগে? টি লাগে, সুনামি। আমি লিখতে চাই সুনামি, কিন্তু সেখানে দিতে হচ্ছে একটা টি। কি একটা অদ্ভুত ব্যাপার, তাই না? একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে। যাক, আমাদের উত্তর করতে হবে, এই জন্য জানতে হবে, কোনো উপায় আমাদের নাই। এমসিকিউর হাতে বন্দি। কোয়েশ্চেন নাম্বার 3 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 4 চমৎকার একটি প্রশ্ন, অনেক বড়সড় একটি প্রশ্ন। সবাই ভালো করে দেখবেন, দেখার পরে উত্তর করবেন, যাতে কোনোভাবেই ভুল ত্রুটি না হয়। একটি এমসিকিউর মূল্য অনেক। একটি এমসিকিউ সঠিক হলে অনেকে টিকে যাবেন, ভুল হলে অনেকে ছিটকে পড়বেন। সো এটা খুবই খুবই কি বলবো, খুবই ডেঞ্জারাস। দুই দিকেই ধার, হলে ভালো, না হলে বিপদ। I shall look for the word in the dictionary. I shall look up the word in the dictionary. I shall be looking into, I shall look over. এখন ডিকশনারিতে শব্দ খোঁজা, এই ক্ষেত্রে কোনটি সঠিক? দেখেন, লুকের পরে কিন্তু অনেকগুলো ভার্ব আসবে, অনেকগুলো লুকের পরে কিন্তু অনেকগুলো কি থাকবে, অনেকগুলো প্রেপোজিশন বসতে পারে। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তরটি কি হতে পারে, তাই না? সবাই বলেছে যে এটা অপশন বি হবে, বি হবে, এরকমটাই সবাই বলতে চাচ্ছে। আচ্ছা, আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই, এখানে বেশ কিছু ব্যাপার আছে। যেমন লুকের পরে, লুক, এল ও কে, লুক, লুক ফর এর মানে হচ্ছে খোঁজা। আবার লুক আপ, এটার মানে হচ্ছে খোঁজা। আবার হচ্ছে লুক ইনটু, এর মানে হচ্ছে তদন্ত করা। তাহলে দেখুন, আমরা যদি এখানে বলি যে লুক ফর মানে হচ্ছে খোঁজা, খোঁজা। বাট লুক আপ এটা হচ্ছে বইয়ের শব্দ খোঁজা, তথ্য খোঁজা। সহজ কথা হচ্ছে, এটা যদি আমরা বলি তথ্য খোঁজা, তথ্য খোঁজা, তাহলে এই যে আমরা খুঁজতেছি সেটা কি খুঁজছি? তথ্য খোঁজা। আর লুক ইনটু এটা হচ্ছে তদন্ত করা, তদন্ত করা, তদন্ত করা। তাহলে আমরা কিন্তু এখানে মোটমাট কয়টা জানলাম? আমরা 3টা তথ্য পেয়ে গেলাম। এর মানে আই হোপ আপনারা বুঝে ফেলছেন যে কোনটা কি খোঁজা, এটা বুঝে ফেলছেন, সমস্যা হওয়ার কথা নয়। তাহলে যারা উত্তর করেছেন অপশন বি, যারা অপশন বি কে উত্তর করেছেন, দে আর অ্যাবসলিউটলি রাইট। লুক আপ, লুক আপ মানে হচ্ছে ডিকশনারিতে শব্দ খোঁজা অথবা তথ্য খোঁজা। এটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেল। কেমন? ডান। পরবর্তী প্রশ্নে যাব, প্রশ্ন নাম্বার 5। প্রশ্ন নাম্বার 5, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে যদি দরকার হয়, আর দরকার না হলে আমরা সময় ক্ষেপণ করব না। কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 5 দেখবেন, আই হোপ এটা দারুণ একটি প্রশ্ন হবে আপনাদের জন্য। What will be the appropriate article in the blank of the sentence you are নজরুল? এই টাইপের আরেকটি প্রশ্ন এসেছিল। আমরা দেখেছি যে এই টাইপের আরো একটি প্রশ্ন এসেছে 2016 সালের পরীক্ষায়। তো 2015 সালের পরীক্ষায় সেটা কি দোষ করবে? এই জন্য এখানেও আবার দিয়ে দিয়েছে সেই প্রশ্নটি। আচ্ছা, উত্তর চাচ্ছি। উত্তর আসবেই, ইনশাল্লাহ আসবেই উত্তর। আমরা মনে করি উত্তর আসবেই। ইউ আর নজরুল, এখানে অনেকে দি বলতেছে, অনেকে এ বলতেছে, তার মানে কারটা সঠিক? বিষয় হচ্ছে সঠিক কোনটা, তাই না? আমি আপনাদের বলে দেই, এই জায়গাটিতে সঠিক হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এখন অনেকেই হয়তো বলবেন যে এখানে অপশন এ কিভাবে সঠিক হয়, এটা তো আমরা বুঝতে পারলাম না। দেখুন, তাহলে এটা একটু ভেবে দেখেন, বাক্যটা আমি একটু নিচে নিয়ে আসলাম। ইউ আর নজরুল আইসি, তুমি নজরুলের ভান ধরেছো। ইউ আর এ নজরুল, তুমি নজরুলের ভান ধরেছো, আমি মজা দেখাচ্ছি। এখানে দি বসতো কখন? দিটা তাহলে কখন বসবে? দিটা বসবে তখন যখন এরকম হবে যে তুমি বাংলাদেশের নজরুল, তুমি হচ্ছে বরিশালের নজরুল, তুমি ঢাকার নজরুল। অর্থাৎ যখন একটা স্থান জুড়ে দেওয়া হবে, স্পেসিফিক করা হবে, সুনির্দিষ্ট ভাবে তুলনা করা হবে। এখানে বলছে তুমি একজন নজরুল, ও তুমি নজরুলের ভান ধরেছো। বাট দি বসানো যাবে যখন স্পেসিফিক বলবে, হ্যাঁ তুমি তো বরিশালের নজরুল, তুমি কুমিল্লার নজরুল,
তুমি চিটাগাংয়ের নজরুল, এরকমটা। আই হোপ এই প্রশ্নের উত্তর যারা ভুল করেছেন তারা ভুলটা শুধরে নিয়েছেন। অপশন এ ইজ দা রাইট আনসার, অর্থাৎ আর্টিকেল এ বসবে এখানে। দারুণ বিষয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, যেটি আছে শূন্যস্থান পূরণ। এক্সারসাইজ, হাউ অফেন ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ইউ ডু এক্সারসাইজ। কোন বাক্যটি সঠিক হওয়া উচিত? কোন বাক্যটি সঠিক হওয়া উচিত বলে আপনার মনে হচ্ছে? মুশাহিদুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা উত্তর চাচ্ছি। দেখি কেমন উত্তর আসে আমাদের কাছে। আই থিঙ্ক এভরিথিং ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, লাইট ক্লিয়ার এবং নেটও ক্লিয়ার। আচ্ছা, উত্তর চলে এসেছে। হাউ অফেন একত্রে থাকবে, হাউ অফেন একত্রে থাকবে, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হাউ অফেন একত্রে থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ধরনটা হচ্ছে, মাথায় রাখবেন, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মধ্যে একটা বিপরীত সম্পর্ক। কার কার মধ্যে? অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের মধ্যে একটি বিপরীত সম্পর্ক। কি ব্যাপার, এটার কেউ উত্তর করতে চাচ্ছে না কেন? ভুল হয়ে যাবে? সেটা ভুল হবেই, অর্থাৎ আপনি শিখতে গেলে ভুল করবেন, এটাই স্বাভাবিক। তো এই ভয় পাওয়ার কিছু নাই। শিখতে গেলে ভুল হবে, এটা একেবারে স্বাভাবিক। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা হবে যে হাউ অফেন এর পরে সাবজেক্ট এবং হচ্ছে অক্সিলারি ভার্বের একটা দ্বিমুখী আচরণ। সেটা হচ্ছে অক্সিলারিটা প্রথমে আসবে, সাবজেক্টটা পড়ে যাবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ ইজ দ্য রাইট আনসার। ওকে, 6 নম্বর প্রশ্নের উত্তর, যেটা অনেকেই পিছপা দিয়েছে, উত্তর করেনি। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে, যেটি আছে কোয়েশ্চেন নাম্বার 7। এখানে যে শব্দটি আমরা পাচ্ছি, এক্সিডেন্ট, the adjective of the word accident, এক্সিডেন্টের অ্যাডজেক্টিভ রূপ কি হবে? অ্যাডজেক্টিভ রূপটা কি হবে? কি হতে পারে? উত্তর করবেন, ভুল করার সুযোগ নেই। চিন্ময়ী উত্তর করেছিল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ যারা উত্তর করেছেন। যারা উত্তর করেননি তারা ঝিমাইয়ে থাকেন না, মাথায় রাখবেন, আমি কোনো জাজ না। whether you right or wrong, that is not the fact. আমি আপনাকে একটা অভ্যাসে অভ্যস্ত করতেছি, যে প্রশ্ন দেখলে উত্তর করার একটা অভ্যাস, স্পৃহা, হ্যাঁ, এটা যেন আপনার ভিতর জাগ্রত হয়। সেক্ষেত্রে কি হতে পারে খেয়াল করবেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের সাথে এল যোগ করা, এক্সিডেন্টাল, অর্থাৎ দুর্ঘটনাবশত। বলে না, এটি দুর্ঘটনাবশত হয়েছে, আমি ইচ্ছাকৃতভাবে কাজটি করি নাই, এরকমটা হতে পারে। ইচ্ছাকৃতভাবে কাজটি করি নাই, এক্সিডেন্টাল। আপনাদের উত্তর করার স্পৃহা কমে গেলে চলবে না। আপনি যদি উত্তর করার অভ্যাস তৈরি করেন তাহলে এটা এক্সাম হলে সুফল পাবেন, আর যদি ব্যর্থ হন এই অভ্যাস তৈরি করতে, এর কুফল আপনি এক্সাম হলে পাবেন। এটা আপনি এক্সাম হলেই পাবেন, এটা আপনার মানে কর্মফল, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। হসপিটালিটি, এটা রিলেটেড টু, এটা কোন শব্দের সাথে যাচ্ছে একটু বলবেন? হসপিটালিটি, দ্রুত উত্তর চাচ্ছি। প্রিয় জব প্রত্যাশী ভাই বোনরা, উত্তর চাচ্ছি। আই হোপ উত্তর আমরা পেয়ে যাব। হসপিটালিটি মানে কি? আপ্যায়ন, তাই না? আতিথেয়তা।
আর এন্টারটেইন মানে কি? এন্টারটেইনমেন্ট এটা হচ্ছে আমোদ প্রমোদ। প্যাথোলজি, প্যাথোলজি মানে কি? রোগ বিদ্যা যেটাকে আমরা বলি। আর পেশেন্ট মানে হচ্ছে রোগী। তাহলে এন্টারটেইন করা কাউকে, তাই না? আনন্দ দেওয়া। তাহলে এই ক্ষেত্রে এই শব্দটির উত্তর কি রিয়েলি আমরা এটা করতে পারি? যেটা বলা হচ্ছে সেটাই করতে পারি? দেখি কে বলতে পারে। উত্তরটা চাচ্ছি, আরো উত্তর আসুক। গুড, একদম ক্লিয়ার। ইয়েস, এন্টারটেইনমেন্ট ইজ দ্য রাইট আনসার। ওটা এন্টারটেইন করা, কাউকে আনন্দ দেওয়া, হসপিটালিটি, আতিথ্যতা, আপ্যায়ন। সো এন্টারটেইনমেন্ট এই শব্দটির সাথে এটি রিলেটেড, এটা আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জেনি আলম, শ্রীবাস, মোহাম্মদ আশুক মিয়া নাকি, আমি বুঝতে পারছি না, সরি ফর দ্যাট যদি আমি ভুলভাবে বলে থাকি, আমি ক্ষমা প্রার্থী। আসলে ইংরেজি বলা বোঝা যাচ্ছে না। পরবর্তী প্রশ্ন, আপনি চাইলে একটু বাংলায় লিখতে পারেন, হয়তো আপনার নামটি উচ্চারণ করতে গেলে এটা আমি নিজেই বিব্রতকর অবস্থায় পড়বো। দি অপোজিট অফ দি ওয়ার্ড ডিলিজেন্ট, ডিলিজেন্ট শব্দটির বিপরীত কি হতে পারে? কেয়ারলেস, ইন্ডাস্ট্রিয়াস, মেটিকুলাস নাকি ইন্ডোলেন্ট? কি হতে পারে? উত্তর করুন। চিন্ময় চৈতি ধন্যবাদ জানিয়েছে। আমি কৃতজ্ঞ থাকব অথবা আমি আনন্দিত হব যদি সবাই একটু লাইভটাকে শেয়ার করেন এবং আপনার অন্যান্য যে বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে এটা একটু শেয়ার করে দেন। শিক্ষক হিসাবে এটাই, এর বেশি আর কিছু চাওয়ার এবং পাওয়ার নাই। কেমন? প্রথম কথা হচ্ছে ডিলিজেন্ট শব্দটার অর্থ কি? ডিলিজেন্ট শব্দটার অর্থ কি এইটা একটু আমাদের ক্লিয়ার হতে হবে। ডিলিজেন্ট শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রমী বা অধ্যবসায়ী, পরিশ্রমী। তাহলে পরিশ্রমী যদি হয় তাহলে চারটি অপশন রয়েছে। একটা হচ্ছে কেয়ারলেস, কেয়ারলেস মানে কি? অসাবধান, যেটাকে আমরা বলতে পারি। মিটিকুলাস, মিটিকুলাস মানে কি? অতি সতর্ক। আর ইন্ডোলেন্ট মানে হচ্ছে অলস। একটা হচ্ছে পরিশ্রমী আর একটা হচ্ছে অলস। কোনটি হতে পারে? উত্তর করবেন। উত্তর এসেছে কিনা আমরা সময় দিচ্ছি, সময় নিচ্ছি। ইন্ডোরেন্ট বলছে, চিন্ময় বলছে শেয়ার ডান। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ডিলিজেন্ট মানে পরিশ্রমী, তাই এর বিপরীত হতে পারে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে পরিশ্রমী, এর বিপরীতে কি? অলস। ইন্ডোলেন্ট ইজ দ্য রাইট আনসার। আমি আবার বলছি, ইন্ডোলেন্ট ইজ দ্য রাইট আনসার। কেমন? পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন যেটি হচ্ছে 10 নম্বর কোয়েশ্চেন। দারুণ একটি প্রশ্ন, দেখি কে কত ফাস্ট উত্তর করতে পারে। উত্তর চাচ্ছি। টাইগার্স, কথা হচ্ছে টাইগার্সদের নিয়ে, টাইগার্স, তাই না? আশুক মিয়া, আচ্ছা আচ্ছা, আশুক মিয়া ধন্যবাদ ভাইয়া। তাহলে হয়তো আমি ভুলভাল বলে ফেলতাম, আপনি মনে কষ্ট পেতেন। তো আমি জেনে শুনে কাউকে কষ্ট দিতে চাই না। সবাই একজনকে মেনশন করবেন, প্রিয় জব প্রত্যাশী ভাই বোনরা একজনকে মেনশন করবেন। দেখেন এখানে বলছে টাইগার্স অ্যাবাউন্ড সুন্দরবন। তাহলে খেয়াল করবেন এইখানে দুটো ফ্যাক্ট আছে, দুটো জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে কি দিয়ে পূর্ণ, কি দিয়ে পূর্ণ? বাঘ দিয়ে পূর্ণ, বাঘ। তো বাঘের পূর্বে কিন্তু প্রেপোজিশন নাই। যেটা দিয়ে পূর্ণ এইটার পূর্বে যদি প্রেপোজিশন দরকার হতো তাহলে আমরা ব্যবহার করতাম উইথ। যেহেতু বাঘ দিয়ে পূর্ণ, বাঘের পূর্বে প্রেপোজিশন নাই, এখন আমাদের ব্যবহার করতে হবে স্থান। স্থানের পূর্বে ব্যবহার করতে হবে, বলুন দেখি উত্তরটা দেখি পাই কিনা। নুরুল ইসলাম উত্তর করে দিয়েছে, রাইট, নুরুল ইসলাম উত্তর করে দিয়েছে। এটা হচ্ছে অ্যাবাউন্ড ইন, টাইগার্স অ্যাবাউন্ড ইন দ্য সুন্দরবনস,
অর্থাৎ বাগে পূর্ণ। সুন্দরবন কিসে পূর্ণ? বাগে পূর্ণ। দেখবেন সুন্দরবন শব্দটি কিন্তু প্লুরাল রূপে আছে, সুন্দরবনস। সুন্দরবনস এটা কিন্তু প্লুরাল রূপে আছে। কোয়েশ্চেন নাম্বার 10। আই হোপ এই প্রশ্নটির ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা 11 নম্বর প্রশ্নটি নিয়ে কাজ করছি, যেটি এসেছে নাম্বার রিলেটেড টপিক থেকে, নাম্বার থেকে এসেছে। বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইন দা সিঙ্গুলার নাম্বার, কোনটি সিঙ্গুলার নাম্বার। এই টাইপের প্রশ্নগুলো আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। কারণটা কি? কারণটা হচ্ছে কখনো কখনো সিঙ্গুলারকে প্লুরাল মনে হয়, প্লুরালকে সিঙ্গুলার মনে হয়, এই ঝামেলাটা সবসময় থেকে যায়। আচ্ছা, উত্তর আসুক 11। 11 উত্তর আসুক। হাসি, ভালো আছি, তোমার চাকরির খবর শোনার অপেক্ষায় আছি। সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারে কিছু তো লক্ষণ থাকবে, কিছু আলামত থাকবে। সেই আলামতটা কি? ডেটা শব্দটা তো এটা প্লুরাল, কারণ সিঙ্গুলারটা আমাদের জানা ডেটাম। অক্সেন এটার সিঙ্গুলার জানা অক্স। ক্রাইটেরিয়া এটার সিঙ্গুলার হচ্ছে ক্রাইটেরিয়ন, এটাও আমাদের জানা। তাহলে যেটি বাদ রইল, কি বাদ রইল ভাইয়া? থিসিস শব্দটা বাদ রইল। শেষে আইএস থাকলে এটি সিঙ্গুলার মার্কার। কোনো নাউনের শেষে যদি আইএস পেয়ে যান, মাথায় রাখবেন এটি সিঙ্গুলার মার্কার। আই রিপিট, কোনো নাউনের শেষে যখন আইএস পাবেন এটি সিঙ্গুলার মার্কার, এটি মাথায় রাখেন। সো 11 নম্বর প্রশ্নের উত্তরটি নির্দ্বিধায় নিঃসন্দেহে সবার কাছে বোধগম্য হয়েছে, এটা বলাই যায়। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে খেয়াল করবেন, হি ইজ এ বয় অফ দ্য ফ্রি। এবার বলছে হি ইজ এ বয় অফ 3 years old, হি ইজ এ বয় অফ 3 years old boy, হি ইজ এ বয় অফ 3 years age। কোনটি সঠিক হতে পারে? 12 নম্বর প্রশ্ন। এটিকে বলা হয় সেন্টেন্স কারেকশন, অর্থাৎ 4টি বাক্যের মধ্য থেকে সঠিক বাক্যটি খুঁজে আনতে হবে। গ্রামারের সকল বিষয়ই এখানে জেনে নিতে হয়, কোনো উপায় থাকে না। কি হতে পারে? উত্তর করবেন। উত্তর চাচ্ছি। ইলিশের বাড়ি থেকে আছে। আমরা কি উত্তর পাবো না? উত্তর পেতে চাই। কোন উত্তর এসেছে? স্যার আমার নাম পাচ্ছেন শাহিদুজ্জামান। শহীদুজ্জামান, আপনার নাম পাচ্ছি তো ভাইয়া, আপনাদের থেকে উত্তর চাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের ক্ষেত্রে আমার মনে হয় যে দুইটা উত্তরকে আমার কাছে সহজ মনে হচ্ছে। এখানে দুইটা উত্তর সহজ সঠিক মনে হচ্ছে। দেখুন, হি ইজ এ বয় অফ 3, আবার হি ইজ এ বয় অফ 3 years old, এখানে দুটোই সঠিক মনে হচ্ছে। এখানে কোনোটাকে ভুল বলার সেরকম সুযোগ নেই। কেমন? সেরকম সুযোগ নেই। তো এই প্রশ্নটি একটি কনফিউজিং প্রশ্ন, যেহেতু আমরা
অপশন এ কে উত্তর করলাম, হি ইজ এ বয় অফ 3, আবার হি ইজ এ বয় অফ 3 ইয়ার্স ওল্ড, এটাও এখানে 3 ইয়ার্স, এটা আবার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ এ নিয়ে ঝামেলা আছে। সো অপশন এটাকে সঠিক হিসেবে ধরা যায়, হি ইজ এ বয় অফ 3, এর মানে হচ্ছে তার বয়স 3 বছর। 12 নম্বর কোয়েশ্চেন। এরপর চলে যাব 13 নম্বর প্রশ্ন উত্তরটি করুন। কোয়েশ্চেন নাম্বার 13, এটার উত্তর করুন। দ্রুত জানাবেন। আয়েশা সিদ্দিকের সীমা সবগুলোর উত্তর করেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা উত্তর করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো আস্তে আস্তে অনেক ভিউয়ার আমাদের কাছে চলে আসতেছে আপনাদের সহযোগিতায়, ভেরি ভেরি গুড। দি সুপারলেটিভ ফর্ম অফ দি ওয়ার্ড লেট, লেটের সুপারলেটিভ ফর্মটা কি হতে পারে খেয়াল করবেন, লেটের সুপারলেটিভ ফর্ম। এখন একটা আছে লেটার, এটা তো হবে না, ইয়ার কম্পারেটিভ, লিস্ট হবে না, লেটেস্ট আর হচ্ছে কি লাস্ট। তাহলে আমরা কোনটাকে সঠিক হিসেবে ধরে নেব? অনেকের কাছে মনে হবে হ্যাঁ দুটোই তো সঠিক, দুটোই তো সঠিক, এটা মনে হতে পারে। তো বলতে হবে এখানে কোনটি সঠিক, সুপারলেটিভ কোনটি সঠিক সুপারলেটিভ জানতে চাই। লেট, লেটার, আর কি হতে পারে? লেট, লেটার, আর হচ্ছে লেটেস্ট নাকি লাস্ট, কোনটি সঠিক? latest is the right answer, absolutely option B is the right answer, latest. ডান, যারা উত্তর করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি একটি বদিউজ্জামান গাজী, হাসি মধু, আয়েশা সিদ্দিকা, ইশরাক, হ্যাঁ এরা খুবই অ্যাক্টিভ, শাহিদুজ্জামান, এরপর পাচ্ছি শফিকুল ইসলাম, আসমা, আসাদুজ্জামান, এরা বেশ অ্যাক্টিভ। সবাই অ্যাক্টিভ হোক এই প্রত্যাশাই করছি। 13 নম্বর গেল। 14 নম্বর প্রশ্নটি কি হতে পারে? 14, which one is the correct phrase to fill in the gap? The teacher beat the student. The teacher beat the student. কি হতে পারে? শিক্ষক শিক্ষার্থীকে মেরেছে, কিভাবে মারছে? এটা হচ্ছে ব্যাপার, তাই না? মাইরটা দিছে কিভাবে, সেটাই হচ্ছে ব্যাপার। 1 by 1, black and white, black and blue, one after one. নির্দয় ভাবে পিটাইছে, এই নির্দয় ভাবে ইংরেজিটা কি? নির্দয় ভাবে পিটিয়েছে, এই নির্দয় ভাবে এর ইংরেজিটা কি হবে? নির্দয় ভাবে পিটানোর ইংরেজি কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। গুড, ব্ল্যাক এন্ড ব্লু, তাই না? নির্দয় ভাবে, ব্ল্যাক এন্ড ব্লু মানে কি নির্দয় ভাবে? ব্ল্যাক এন্ড ব্লু, ইয়েস, ব্ল্যাক এন্ড হোয়াইট না, লিখিত ভাবে, লিখিত ভাবে কেউ পিটায় না। এইবার আসছে 15 নম্বর প্রশ্ন, ইউ মে বাই আ পেন, 1 টাকা 5, ইউ মে বাই আ পেন বাই টাকা 5, ফর টাকা 5, ইউ মে বাই আ পেন উইথ টাকা 5। সেন্টেন্স কারেকশন, আবার চলে আসলো সেই সেন্টেন্স কারেকশন। আমরা যেন এই টপিকটাকে এড়াতে পারছি না। এবি সুজন বলছে ভেরি নাইস ক্লাস, থ্যাংক ইউ ভেরি মাচ। রোকসানা জান্নাত উত্তর করেছে, শাহাদাত উত্তর করেছে, চিন্ময় উত্তর করেছে, আয়েশা সিদ্দিকা উত্তর করেছে, শাহিদুজ্জামান উত্তর করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা সাথে আছেন এবং অ্যাক্টিভলি আছেন। চেষ্টা করেছি, পড়া তো ছেড়ে দিয়েছিলাম। সরোজ রয়, না ছাড়াছাড়ির দরকার নাই, কবর থেকে দোলনা, মানে দোলনা থেকে কবর পর্যন্ত নাকি পড়তেই হবে। আচ্ছা, এটার উত্তর কি হতে পারে? দাম, দাম, দামের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তর, কোন প্রেপোজিশনটি সঠিক? আমরা আমাদের বেসিক কোর্সে এটা পড়িয়েছি, আমরা আমাদের বেসিক কোর্সে এগুলো তুলোধুনো করে ফেলেছি, অর্থাৎ পড়িয়েছি, ব্যাপকভাবে পড়িয়েছি, কেমন কোনো বাদ রাখি নাই। উত্তর চাচ্ছি।
দ্রুত উত্তর করুন। উত্তর পাইনি, উত্তর আপনাদের কাছ থেকে আসতে হবে। আমার কাছ থেকে উত্তর গিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, আপনাদের কাছ থেকে উত্তর আসতে হবে। গুড, কমেন্ট লক্ষ্য করছি, কমেন্ট। 4 টাকা নাকি 1 টাকা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 14, 15, 15। You may buy a pen for টাকা 5। যখন যদি প্রাইস স্ট্যাট বলা হয়, প্রাইস স্ট্যাট মূল্য নির্ধারণ করা আছে, প্রাইস স্ট্যাট। আর এক্ষেত্রে কোনো কিছুর জন্য যে কিনা ইউ মে বাই আ পেন ফর টাকা 5, 5 টাকায় তুমি কলমটা কিনতে পারো। এরপর যেটি আছে 16 নাম্বার, 16 উত্তর করুন। 16 নাম্বার প্রশ্নটির উত্তর করুন। 16 নাম্বার যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হচ্ছে চুজ দ্য রাইট সেন্টেন্স। আই লেফট দ্য বুক টু হিম, উইথ হিম, বাই হিম, আর হচ্ছে নিয়ার হিম। কি হতে পারে? উত্তর চাচ্ছি। স্যারের পরপর 2টা কোর্স করে পড়ালেখা ছেড়ে দিয়েছে আমি, রোকসানা জান্নাত। বা সারা সারির দরকার নাই ভাই, চেষ্টা একটু কম বেশি চলুক, দেখি আল্লাহ কোন দিকে নেয়। ভালো দিকেই তো নেওয়ার কথা, তাই না? ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর করে দিচ্ছি। আই লেফট দ্য বুক উইথ হিম। আই লেফট দ্য বুক উইথ হিম, 16 নাম্বার। লেফট উইথ। বিং ডাউন টু আর্থ। বিং ডাউন টু আর্থ বলে না, পা মাটিতে পড়ে না, মানে পা আকাশে পড়ে। তার মানে কি? কোন লোক যদি বলে যে ওর তো পা মাটিতে পড়ে না, মানে সে খুব অহংকারী হয়ে গেছে, এরকমটা। বাট এই যে বিং ডাউন টু আর্থ, এর মানে কি? বিং ডাউন টু আর্থ। 17 সরোজ রয় বলছে যদি আবারও যদি রিট হয়, জানি না কি হতে পারে। বিং ডাউন টু আর্থ, বিং ডাউন টু আর্থ এর মানেটা আসলে কি? বিং ডাউন টু আর্থ এর মানে হচ্ছে উত্তরটা আসুক, আমি বলে দিলে উত্তর করার মজা চলে যাবে। প্র্যাকটিক্যাল হওয়া, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল শব্দটা সরাসরি এখানে কি আছে? প্র্যাকটিক্যাল কিন্তু নাই, এখানে কি আছে? রিয়ালিস্টিক। বিং ডাউন টু আর্থ মানে রিয়ালিস্টিক হওয়া, বাস্তববাদী হওয়া, বাস্তবমুখী হওয়া। 18 নম্বর কোয়েশ্চেন। 18, A barking dog seldom bites। জাতীয় প্রশ্ন। দি ওয়ার্ড বার্কিং ডাজ দ্য ফাংশন। কিসের কিসের কাজ করতেছে? বার্কিং কিসের কিসের কাজ করতেছে, রাইট? এটাই তো বলার কথা। উত্তর করুন। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্ক শব্দটা কাকে মডিফাই করতেছে? বার্ক শব্দটা মডিফাই করতেছে অবভিয়াসলি ডগকে মডিফাই করতেছে। ডগ হচ্ছে নাউন, তার মানে নাউনকে যারা মডিফাই করে তারা যাতে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় আছে? অ্যাডজেক্টিভ এইখানে আছে এবং এইখানে আছে।
এখন আমরা তো দুইটা পাইলাম অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? এই বার্কের সৃষ্টি বা জন্ম কোথা থেকে? জন্ম, এই বার্কের জন্ম হচ্ছে মূলত ভার্ব হতে, ভার্ব। তার মানে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার, ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল, উত্তর হয়ে গেল আমাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী প্রশ্নে আমরা যাব। Fed. Fed is the past form of the verb. Fed শব্দটা কার past form? Fed 19 নাম্বার কার past form হতে পারে? মলিন মাহবুব আসসালামু স্যার, কেমন আছেন? নতুন ব্যাচ কবে থেকে শুরু হবে? ব্যাচ তো শুরু হয়ে গেছে, ব্যাচ শুরু হয়ে গেছে, সমস্যা নাই। এই যে FED, FED এটার প্রেজেন্ট রূপ হচ্ছে, কত মারাত্মক প্রশ্ন। মানে বলছে ফিড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দি ভার্ব। ফিডটা কার পাস্ট ফর্ম? এফইডি ফিড, এটা কার পাস্ট ফর্ম? ফিড এর পাস্ট ফর্ম। খাইয়ে দেওয়া, খাইয়ে দেওয়া। ইট মানে নিজে খাওয়া, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। 20 নাম্বার fill in the blank, appropriate preposition he persisted misunderstanding me, persisted misunderstanding me। এই প্রশ্নটির উত্তর কি হতে পারে? দ্রুত উত্তর করুন। কোয়েশ্চেন নাম্বার 20। বদিউজ্জামান গাজী, তিনি মেনশনই ব্যস্ত আছেন। উত্তর চাইব। পারভিন, সে বলছে ইন, বলছে ইন নাকি? দেখি কি বলছে, অন। তাহলে এই শব্দটার সাথে আসলে কোন প্রেপোজিশনটা সঠিক, এইটা আমাদের একটু যাচাই করা দরকার। উত্তর আসুক, সবার মতামতটা নেই, ইনশাল্লাহ এরপরে কথা বলবো, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। এটা একটা ফ্রেজাল ভার্ব, persist। misunderstanding me, misunderstanding me। উত্তর বি আসতেছে। persist in, persist in, persist in মানে কি? এই persist in misunderstanding me, অর্থাৎ persist in শব্দটার একটা দারুণ অর্থ রয়েছে, সেই অর্থটা হয়তো অনেকেরই অজানা। এটা হচ্ছে persist in শব্দটির অর্থ হচ্ছে এরকম যে ব্যর্থতা, বিরোধিতা সত্ত্বেও কোনো বিষয়ে নিজের অভিমত বজায় রাখা। অর্থাৎ ব্যর্থতা অথবা বিরোধিতা, প্রচুর বিরোধিতা পাচ্ছেন, এরপরও একটা বিষয়ে নিজের মতামতকে বজায় রাখা, এইটাই বলা হয় persist in। কোয়েশ্চেন নাম্বার 20 উত্তর হয়ে গেল। আমরা উত্তর করব কোয়েশ্চেন নাম্বার 21। To complete the sentence, he was charged treason we need। চার্জড এর পরে কি বসে? চার্জড, অভিযুক্ত বলে না, চার্জশিট দিছে। ওই চার্জশিট দিতে গেলে ইংরেজিতে চার্জের পরে কোন প্রেপোজিশন বসে? ট্রেজন মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। তারপরে তিনি বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত, তিনি বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত। ইশরাত, রোকসানা, এরপর হচ্ছে বদিউজ্জামান, হাসি, আয়েশা সিদ্দিকা,
শ্রীবাস আয়শা সিদ্দিকে অনেকবার ফোন দিয়েছে, আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম। আসাদুজ্জামান, রুনা রোহান, সঠিক উত্তর এটা হচ্ছে উইথ, চার্জড উইথ, অভিযুক্ত। চার্জড উইথ ট্রেজন, তিনি বিশ্বাসঘাতকতার দোষে অভিযুক্ত। 22 নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 22 আমরা পেয়ে গেছি চমৎকার একটি প্রশ্ন। A pilgrim is a person who undertakes a journey, to a pilgrim মানে কি? pilgrim মানে তীর্থযাত্রী। তো তীর্থযাত্রী বলতে আসলে আমরা কি বুঝি? যারা তীর্থস্থানে যায়। তীর্থস্থান মানে কি? যে স্থান পূজনীয়, যে স্থান কি পূজনীয়, অর্থাৎ যে স্থানে গিয়ে ধর্মকর্ম পালন করা হয় সেইটা। উত্তর চাচ্ছি। দেখি এই উত্তরটা কে কত ফাস্ট দিতে পারে। A pilgrim is a person who undertakes a journey holy place. Holy place. Holy place মানে তীর্থস্থান। সেটা টেম্পল হতে পারে, সেটা মস্ক হতে পারে। হোলি প্লেস বলতে সবগুলো এখানে বুঝিয়ে যায়। 23 নাম্বার, 23 নম্বরে যে প্রশ্নটি আছে খেয়াল করবেন। এখানে 23 নম্বরে আমরা পাচ্ছি সাবস্টিটিউশন ফর আ নিউরোলজিস্ট। 2016 সালের পরীক্ষাতেও ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই ডাক্তার রিলেটেড একটি শব্দ এসেছিল। আবার আমরা পাচ্ছি এই রিলেটেড আরেকটি শব্দ। উত্তরটা করে ফেলুন, তাহলে কি হতে পারে? উত্তর করে ফেলুন। উত্তর চাচ্ছি সাবস্টিটিউশন ফর আ নিউরোলজিস্ট। নিউরোলজিস্ট মানে কি? চিন্ময়ী উত্তর করেছে, সে বলেছে নার্ভ স্পেশালিস্ট। উত্তর কিন্তু আসতে হবে। মিরাজুল ইসলাম নার্ভ স্পেশালিস্ট, কামরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। আসলে স্নায়ুবিদ, তাই না? নার্ভ স্পেশালিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞ, তাকে আমরা নিউরোলজিস্ট বলি। ট্রান্সলেশন এসেছে দুটো। তার সব চেষ্টাই ব্যর্থ হলো, তার সব চেষ্টাই ব্যর্থ হলো। এইটার ইংরেজি কি হবে? চব্বিশ নম্বর, 24, তার সব চেষ্টাই ব্যর্থ হলো। এটার ইংরেজি কি হবে? All his efforts ended in a smoke, in the smoke, in a smoke, by the smoke। 24 নম্বর, চব্বিশের উত্তর চাচ্ছি। এন্ড ইন এ স্মোক মানে ব্যর্থতায় পর্যবেসিত হওয়া। এন্ড ইন এ স্মোক, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অল হিজ এফোর্টস এন্ডেড ইন এ স্মোক। এন্ডেড ইন মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এন্ডেড ইন এ স্মোক। কোয়েশ্চেন নাম্বার 25, ট্রেনটি ঢাকা যাবে। ট্রেনটি ঢাকা যাবে। এটির উত্তর কি হতে পারে? ট্রেনটি ঢাকা যাবে। 25, উত্তর কিন্তু আসছে না। সর্বশেষ প্রশ্ন, কোন স্থানে গমনে প্রস্তুত, যেতে প্রস্তুত, এটা বলা হয় বাউন্ডের পরে কি বলা হয়? বাউন্ডের পরে, ইয়েস নুরুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। বাউন্ডের পরে ফর বলা হয়, বাউন্ড ফর। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর ঢাকা মানে ঢাকা যেতে প্রস্তুত। তাহলে আমরা কিন্তু অলরেডি 25টি প্রশ্ন সমাধান করে ফেলেছি। এর আগে আলোচনা করেছিলাম 2016 সালের প্রশ্ন।
তো আপনাদের জন্য দুটো কোর্সের ঘোষণা দিয়ে আমরা আজকের সেশন শেষ করব। একটি কোর্স, সেই কোর্সটির নাম হচ্ছে 0 to অ্যাডভান্স ইংলিশ কোর্স, আর একটি কোর্স সেটি হচ্ছে এটিও প্রিলি রিটেন কোর্স। দুটো কোর্সের ঘোষণা দিয়ে আমরা শেষ করব। কোয়েশ্চেন নাম্বার কোর্স নাম্বার 1 খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এইটার কোর্স ফি হচ্ছে 0 to অ্যাডভান্স, এটার কোর্স ফি হচ্ছে 1550। শীট পাবেন একটা। আর এটিও প্রিলি রিটার্ন এইটা হচ্ছে 1250। কেমন? বিস্তারিত জানার জন্য স্ক্রলিং এর নাম্বারটায় কথা বলতে পারেন, অথবা এই নাম্বারটিতে 01919152571। আর কথা বলতে না চাইলে সরাসরি আপনার কোর্সের টাকা যেটা এই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, বাকি সবকিছু ওকে।